নমস্কার, নিউজ 9 পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। কেবলমাত্র ফিল্ম ইনস্টিটিউটই নয়, এক্ষেত্রে স্থাপন করা হবে বিশ্ববিদ্যালয়। শুক্রবার টিআইএফটি এর অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই বিভিন্ন কোর্স শেষ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রী সহ গ্রেড পাওয়া শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও চিত্রনাট্য লেখা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে শুধুমাত্র ফিল্ম ইনস্টিটিউটই না, এক্ষেত্রে রাজ্যে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না, ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করব। সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাবব। জমির বিষয় যেটা বলছিলেন, আমরা অলরেডি 50 একরের মতো জায়গা, আমি নামটা নাই বললাম, একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আমি বলেছি যে দেখুন, এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে। পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা, এটা বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয়, তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে, অনেক কিছু আপনাদের আছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রায় 50 একরের মতোই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ। তো কিন্তু আমাদের ইল্লাক যেটা একটা সাব জুডিস হয়ে গেছে এখন, তো জায়গাটা ইমিডিয়েটলি। আর সবসময় মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে ক্যাবিনেট যে আমাদের টিম, আমরা সবসময় চাই হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড। এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই হুচট খেলাম যে এটা এখন কোর্টে যদি যায় কিছু করার নাই, তার সাবস্টিটিউটও আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারি মহোদয় বললেন যে আরেকটা সামনে আরেকটা জায়গায় এরকম পাওয়া গেছে, আমি এটার খবর নেব এবং আমরা করব, দ্যাট উইল ডু। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে মোট 21টি প্রকল্পে 450 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রেজেন্টেশন দেওয়া হলো আমাদের 21টা প্রজেক্ট নিয়ে, ওনার সাথে আমাদের বিভিন্ন পর্যটনের কি আমরা করছি সারা ত্রিপুরায়, এবং সব কিছুর লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছেন, কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয়, তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি করছি, আর আমি খুব স্টাডি করে আমি যাই ওই সব জায়গায়। তো এগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পারসন, আপনারা সবাই জানেন সিন্ধিয়াজি, উনি বুঝছেন যে না, উনি তো সব কিছু জানেন, এরকম না ভাষা কিচ্ছু না। তাই বললাম সব তো হলো, অনেক দিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে। আমার সেক্রেটারি মহোদয়রা আমাকে বলছিলেন স্যার একটু বলবেন, আর ভাল লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেব। তা আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, আর সব কিছুতে যখন আমি যেটা বলছেন ফাইন, ওয়ান্ডারফুল, স্যালুট আমাকে বারবার বলছেন। তাই বললাম সব হলো, এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে। আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন। তো আমাদের যে ইয়ে আছে, বলে দে দিয়া না, আপ বল দিও তো দে দিয়া। তো কালকে 450 কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। এই বছর প্রথমবারের মতো চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা এবং পর্দায় অভিনয়ের উপর 1 বছরের স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স চালু করেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। 2022-23 সালে চালু হওয়ার পর থেকে সংবাদ উপস্থাপক, চলচ্চিত্র, পর্দায় অভিনয়, প্রযোজনা, ব্যবস্থাপনা, স্ক্রিপ্ট লেখা, ডিজিটাল সম্পাদনা, শব্দ রেকর্ডিং এবং ডিজাইনিং বিষয়ে শিক্ষার্থীদের জন্য কোর্স পরিচালনা করে আসছে টিএফটিআই। উল্লেখ করা যেতে পারে 28 নভেম্বর 2022 তারিখে বনমালীপুর এলাকার
সরকার পরিচালিত নজরুল কলাক্ষেত্র ক্যাম্পাসে চালু করা হয়েছিল ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে চালু করা হয়েছিল TFTI। ইতিমধ্যেই চলচ্চিত্র ও টেলিভিশনের সব ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান এবং চলচ্চিত্র ও টেলিভিশনের সব বিষয়ে কোর্স প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে TFTI। পিও রিপোর্ট, নিউজ নাও। শেখ হাসিনা সরকারের পতনের পরে ধারণা করা হয়েছিল কি হতে চলেছে বাংলাদেশে বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্তিত্বশীল পরিস্থিতি এবং সেখানকার বর্তমান রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিতর্কিত মন্তব্য এবং অবস্থানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়মিতভাবে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়ে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সময় উপযোগী সিদ্ধান্ত নেবে নতুন দিল্লি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতের সীমান্ত নিরাপত্তা যথেষ্ট শক্তিশালী, এখন আর সীমান্তে দাঁড়িয়ে পদক্ষেপ নিতে হয় না বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবের থেকে উনি ওখান থেকে চলে এসছেন এবং যেভাবে ওনাকে ওখান থেকে বাধ্য হয়ে ওনাকে যে বাংলাদেশ ত্যাগ করতে হলো আমরা সবাই জানি। তারপর থেকে আমরা জানি যে এখানে কি হতে যাচ্ছে। সমস্ত ওই জায়গার যত উগ্রপন্থী ছিল, জেল থেকে চুর ডাকাত, মানে বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত, তারা দেখলাম মানে তালা খুলে দিয়েছে জেলে। তো এক্সপেক্টই করা যেতে পারে যে কী অবস্থা। এবং যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয়ে এখান থেকে আমাদের সবসময় আমাদের যা নিয়ম সেই অনুযায়ী সব রিপোর্ট আমরা দিল্লিতে আমরা জানিয়েছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু তৈরি আছি, এতটুকু আমি বলতে পারি। কিছুদিন আগেও এখানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম, এখানে আর্মির এখন যে ওনারাও ছিলেন সেখানে, তো আমাদের তরফ থেকে আমরা বর্ডার এবং আমাদের নিরাপত্তার দিক দিয়ে আমরা সেটা আমরা অত্যন্ত শক্তিশালী এবং যা করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছেন সেখান থেকে ওনার নেতৃত্বে আমাদের যে ক্যাবিনেট আছে সেন্ট্রালে, ওনার নিশ্চয়ই এই বিষয়গুলো অবগত আছে এবং যা করার তাই করবে। সময়ের কথা বলছি, নিরাপত্তার ব্যবস্থা আমি তো বললাম অলরেডি, তো আমাদের মানে যখন প্রয়োজন হবে। আর এখানে তো ফিজিক্যাল প্রেজেন্স এখন প্রয়োজন হয় না, এখন তো টেকনোলজির যুগ। আপনারা দেখেছেন ড্রোনের মাধ্যমে ঘরে বসে S-400 আমাদের এখন আছে। সো এয়ার ডিফেন্স সিস্টেম এভরিথিং, এখন না ফিজিক্যালি বর্ডারে দাঁড়াতে হবে তারও দরকার নেই। তো এইসব টেকনোলজি ভারতবর্ষে কী আছে, কিছুদিন আগে আসাম রাইফেলসে অলরেডি আপনারা দেখেছেন ডেমনস্ট্রেট করেছে দ্যাট উই আর অলরেডি মানে রেডি ফর এনি সিচুয়েশন অকার। প্রতিবেশী বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও ভারত বিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি। এই পরিস্থিতিতে সীমান্তের প্রস্তুতি ও সতর্কতা মূল্যায়নে সেনাবাহিনী, আসাম রাইফেলস ও BSF এর শীর্ষ কর্মকর্তাদের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী বক্তব্যের আবহে ত্রিপুরা সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেয়েছে নতুন করে। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমায় সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন শুক্রবার। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশ এখনো কাঁটাতারের বেড়ার বাইরে। ফলে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার আশঙ্কা বরাবরই রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল RC তেওয়ারির সীমান্ত চৌকি পরিদর্শন বিশেষ তাৎপর্য বলে মনে করছেন বিশ্লেষক মহল। পরিদর্শনকালে মোতায়েন সেনা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন RC তেওয়ারি এবং কঠিন পরিস্থিতিতে উচ্চ মাত্রার সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও BSF এর ভূমিকায় প্রশংসা করেন তিনি। সীমান্ত সুরক্ষার বাহিনীগুলির সমন্বিত
প্রস্তুতি সন্তোষজনক এবং যে কোনো অদ্ভুত পরিস্থিতির মোকাবেলায় তারা সম্পূর্ণ সক্ষম বলে জানিয়েছে ভারতীয় সেনা। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে আরও বেড়ে গিয়েছে এই সফরের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত সেভেন সিস্টার্স অঞ্চলকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তাঁর বক্তব্যে। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই ধরনের মন্তব্য। বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভৌগোলিকভাবে ভারত 3 দিক থেকে বাংলাদেশের দ্বারা পরিবেষ্টিত হওয়ায় সীমান্তে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। ফলে সীমান্ত নজরদারি জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। কেন্দ্র ও নিরাপত্তা বাহিনী ত্রিপুরা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ সতর্ক রয়েছে, তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বিলোনিয়া সীমান্তে সেনা শীর্ষ নেতৃত্বের এই পরিদর্শন। আঞ্চলিক অস্থিরতার মধ্যে সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে ভারতের এই কৌশলগত পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সম্ভাব্য অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা অবনতি রুখতে পশ্চিম ত্রিপুরা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে 163 ধারা জারি করেছে জেলা প্রশাসন। 20 ডিসেম্বর থেকে লাগু হবে এই বিধিনিষেধ। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকায় ফৌজদারি কার্যবিধির 163 ধারা অর্থাৎ পূর্বতন 144 ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার অর্থাৎ 20 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকা এই আদেশ শুধু একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাব্য প্রভাব সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর উপর পড়তে পারে, এই আশঙ্কা নতুন নয়। ত্রিপুরার সীমান্ত এলাকা ভৌগোলিকভাবে স্পর্শকাতর হওয়ায় সেখানে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত পারাপারে অপরাধমূলক তৎপরতা বাড়ার ঝুঁকি থেকে প্রশাসন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জারি করেছে ধারা 163। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যাতে ভারতের ভূখণ্ডে কোনোভাবে অস্থিরতা তৈরি না করে, সেই লক্ষ্যেই সীমান্ত এলাকায় রাতের বেলা মানুষের চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। যদিও এই আদেশটি নিরাপত্তার স্বার্থে জারি করা হয়েছে, তবুও এর প্রভাব পড়বে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের উপর। রাতের বেলায় কৃষিকাজ, পরিবহন বা অন্যান্য জীবিকা নির্ভর কাজে যুক্ত মানুষদের চলাচলে তৈরি হতে পারে সীমাবদ্ধতা। তবে জরুরি চিকিৎসা, দাপ্তরিক কাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ছাড় রাখায় প্রশাসন মানবিক ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেই মত বিশ্লেষকদের। নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 ধারায় মামলা করার ঘোষণা দিয়েছে প্রশাসন। এর মাধ্যমে নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। সীমান্ত এলাকার বসবাসকারী ও যাতায়াতকারীদের দেওয়া হয়েছে এই স্পষ্ট বার্তাই। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলার পাশাপাশি প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যোগসূত্র রয়েছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অপ্রীতিকর ঘটনা কূটনৈতিক স্তরেও ফেলতে পারে প্রভাব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপট রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় সময় উপযোগী ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনসাধারণের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার উপর দেওয়া হয়েছে গুরুত্ব। পরিস্থিতির উন্নতি বা অবনতির উপর নির্ভর করে ভবিষ্যতে আরো কিছু সিদ্ধান্তের বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে শুক্রবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা মথা পার্টির যুব শাখা ইউথ ত্রিপুরা ফেডারেশন। ভারত ও উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং কূটনৈতিক সংযম বজায় রাখার আহ্বান জানানো হয় বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময় একের পর এক ভারত বিরোধী মন্তব্য উত্তেজনা সৃষ্টি করেছে নতুন করে। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়কালে কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্যে ভারত ও বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে যে ভাষা ব্যবহার করা হচ্ছে তা কেবল কূটনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তুলছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এসব মন্তব্য নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ কমে আসছে ক্রমশ। কারণ এই বক্তব্যগুলিতে বারবার ভারতের আঞ্চলিক অখণ্ডতা, সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে দেখা হচ্ছে উস্কানিমূলক ইঙ্গিত। ফলে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভারত সবসময় একটি সংবেদনশীল প্রসঙ্গ। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত হলেও বহুবার ভারত বিরোধী বক্তব্য জনসমর্থন আদায়ের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতিতে। এই প্রেক্ষাপটে শুক্রবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে তিপ্রামথা পার্টির যুব শাখা ইউথ तिप्रा फेडरेशन। नोटिस को लेकर वो बांग्लादेश बनाने के लिए धमकी दिया है और बहुत सारा लीडर्स जैसे है कि जो वहाँ का जो नेशनल सिटीजन पार्टी उनका लीडर है हसनत अब्दुल्ला की उनका शब्द ने बोला है कि उसने नोटिस को लेकर पूरा वो लोग इंडियन कमीशन को अंदर में जाके वो लोग धमकी दिया गया। हम उनको याद दिलाना चाहते हैं जो भी बांग्लादेश भाई और बहनों को, बांग्लादेश कैसे क्रिएशन हुआ है। 13 दिन के अंदर इंडिया की सपोर्ट से हमने इंडियन आर्मी की वजह से हम लोग उनका सहायता करके आज बांग्लादेश क्रिएशन हुआ है। तो आज बांग्लादेश इंडिया को इतना एनिमी की तरह, उनका एक शत्रु की तरह क्यों देखते हैं? रोज अटैक करते हैं, नोटिस के ऊपर खिलाफ लगाते हैं, नोटिस को रोज कहते हैं कि नोटिस को वो लोग बांग्लादेश बना के एक चिकन नेक की तरह मोहम्मद यूनुस के अंदर लीडरशिप की तरफ ऐसा कुछ चर्चा हो रहा है। और उन लोग का कोई पॉलिटिकल एजेंडा नहीं, क्योंकि आने वाले फरवरी में उन लोग का इलेक्शन है। जो एक उन लोग का जो लीडर, जो इंटरिम गवर्नमेंट का जो अभी प्राइम मिनिस्टर जो मोहम्मद यूनुस, वो एक खेल खेल रहा है, एक दंगाबाज का। এই প্রতিবাদ কোনো দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন বলে দাবি বিক্ষোভকারীদের। বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের ভারত বিরোধী কর্মসূচি জারি থাকলে কক্সবাজার বা চট্টগ্রাম বিষয়গুলি নিয়েও চিন্তা ভাবনা করতে পারে ভারত বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াইটিএফ। करना चाहते हैं, हम याद दिलाना चाहते हैं, अगर हमारा लिए गोवा बहुत दूर है, हमारा लिए कॉक्सबाजार बहुत नजदीक है, हमको बीच चाहिए। अगर वो लोग सोचते हैं कि नोटिस को लेकर वो लोग एक नया बांग्लादेश बनाएंगे, तो हम लोग भी ग्रेटर तिप्रालैंड बना के हमारा ग्रेटर तिप्रालैंड बीच बना के ही छोड़ेगा कॉक्सबाजार को जो उन लोग का। हम लोग ऐसा चुप बैठने वाला नहीं है। वी एज ए रेस्पॉन्सिबल सिटीजन ऑफ इंडिया, वी हैव द राइट्स टू प्रोटेक्ट आवर ओन लैंड। वो लोग जो भी कहे, हम आज इंडिया की झंडा लेकर एक भारत की नागरिक हिसाबे हम लोग आज प्रोटेस्ट करने जा रहे हैं कि अगर वो लोग ऐसा सब को वापस नहीं लिया गया तो आने वाला दिन में हम लोग बड़ा से बड़ा प्रोटेस्ट करने के लिए हम लोग रेडी है, तैयार है। বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত বিরোধী অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ঢাকতে কিংবা জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে প্রতিবেশী রাষ্ট্রকে বহিঃসূত্র হিসেবে উপস্থাপন করা একটি রাজনৈতিক কৌশল বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই কৌশল দীর্ঘমেয়াদে বাংলাদেশের কূটনৈতিক স্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেই মনে করছেন অনেকে। ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্যগুলিকে সবচেয়ে গুরুতর বলে মনে করা হচ্ছে, যেখানে এই অঞ্চলটি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে সংবেদনশীল হওয়ায় এই ধরনের বক্তব্য সীমান্ত অঞ্চলে তৈরি করতে পারে অস্থিরতা। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা ক্রমাগত শত্রুতাপূর্ণ ভাষা উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে পরোক্ষভাবে। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখনো দাঁড়িয়ে আছে বহুস্তরীয় সহযোগিতার উপর। বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের পারস্পরিক নির্ভরতা গভীর। এই বাস্তবতায় উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে অপ্রয়োজনীয়ভাবে।
পরিস্থিতি সামাল দিতে উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেই সংযমী ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে নয়, বরং গোটা উত্তর পূর্ব ও দক্ষিণ এশীয় অঞ্চলের স্থিতিশীলতার উপরও ফেলতে পারে প্রভাব। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনামূলক ভাষার বদলে সংলাপ, কূটনৈতিক সংযম ও পারস্পরিক সম্মানের পথেই যে দুই দেশের সম্পর্ক টেকসই থাকবে তা নিয়ে একমত কূটনৈতিক ও রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত বছরের তুলনায় চলতি বছরে অপরাধের মাত্রা 10% হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। এক্ষেত্রে 10% হ্রাস পেয়েছে সড়ক দুর্ঘটনা মৃত্যু বলে জানিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক। ভারতীয় ন্যায় সংহিতার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে অপরাধের মাত্রা আরও হ্রাস করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। এদিন উদয়পুরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজ্য পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। कि इस साल हमारा जो क्राइम रेट है वो फर्दर नीचे गया है, करीब 10% कम क्राइम हुए हैं पूरे स्टेट में एज कम्पेयर टू प्रीवियस ईयर ड्यूरिंग सेम पीरियड नवंबर तक। साथ ही साथ जो हमारे केसेस बढ़े भी हैं वो केसेस हैं इस तरह के जैसे NDPS में, जो कि हमारा प्रोएक्टिव एक्शन है, उनमें हमारे केसेस बढ़े हैं, यानी कि हमारा प्रिवेंटिव एक्शन बढ़ा है। साथ ही साथ 2-3 जो हमारे मुख्य उद्देश्य हैं या जो समस्याएं हैं या जो चैलेंजेस हैं, उनमें से एक सबसे प्रमुख है रोड ट्रैफिक एक्सीडेंट। जैसा आप सभी को मालूम है कि रोड ट्रैफिक एक्सीडेंट में बहुत सारी जानें हर साल जाती हैं, और हमने इस साल के शुरू में ही अपना एक टारगेट रखा था कि किसी भी तरह से रोड ट्रैफिक एक्सीडेंट्स में जो फैटेलिटीज़ हैं, डेथ है, उसको कम करना है। और उसके लिए हमने जागरूकता फैलाने के लिए सभी लोगों के साथ में स्कूल्स में जाकर, मार्केट्स में जाकर सबको साथ में लेके विभिन्न कार्यक्रम आयोजित किए, जिससे कि जागरूकता फैले। साथ ही साथ विभिन्न प्रिवेंटिव मेजर्स लिए हैं, जिसकी वजह से जो फैटेलिटीज़ हैं, जो डेथ हैं, वो भी ऑलमोस्ट 10% कम हुई है, 10% से ज़्यादा ही कम हुई है। और हमारा निरंतर प्रयास रहेगा कि ये जो रोड ट्रैफिक एक्सीडेंट्स में जो डेथ्स हो रही हैं उनको और नीचे लाया जाए। মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরলেন শিল্প ও বাণিজ্য বিভাগের মন্ত্রী শান্তনা চাকমা। শুক্রবার আগরতলার AMCর 42 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেলাই মেশিন সার্টিফিকেট ও অফার লেটার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে দক্ষতা উন্নয়ন, স্বনিযুক্তি এবং ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেলাই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের মাধ্যমে মহিলারা ঘরে বসে আয়ের সুযোগ পাচ্ছেন, যা তাদের পরিবারের আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন মন্ত্রী শান্তনা চাকমা। এই ধরনের প্রকল্পগুলি শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে না, বরং মহিলাদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক হচ্ছে। ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি চালু রাখা হবে বলে আশ্বাস দেন তিনি। বলে থাকে যে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে। সেই আত্মনির্ভর করতে হলে আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী জি হোক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জি হোক, ওনারা সবসময় বলে থাকেন যে আমাদের স্বদেশী পণ্যের উপরে গুরুত্ব দেওয়া। তো এটাও কিন্তু একটা স্বদেশী আমরা বলতে পারি। আমরা নিজের হাতে অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু যেগুলো আপনারা উৎপাদন করছে, যেগুলো তৈরি করছে এবং এখানেই তৈরি হচ্ছে এবং সেগুলো এখানে বিক্রি যখনই হবে, সেই ইকোনমি, সেই অর্থনীতি কিন্তু আমাদের এলাকাতেই থাকছে। আমাদের ইকোনমি কিন্তু বাইরে যাচ্ছে না, আমাদের সমস্ত আমাদের ইকোনমি কিন্তু আমাদের এলাকাতেই থাকছে। সেক্ষেত্রে আমরা দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারবো। একদিকে আমাদের এলাকা উন্নয়ন হবে, অন্যদিকে আমাদের রাজ্য উন্নয়ন হবে, অন্যদিকে আমাদের দেশ এগিয়ে যাবে। তার জন্য এটা একটা বড় আমি উদ্যোগ মনে করি। তো আমাদের যারা এখনো দিদিদেরকে দেখে এবং যারা এখনো জানতে পারেনি যে আমাদের যে ধরনের বিভিন্ন স্কিম আছে, সেগুলো আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক এবং যারা দিদিরা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমেও
যারা ইন্টারেস্টেড আছেন যে এই ট্রেনিং বাদে অন্য ট্রেনিং আরো রয়েছে সেগুলোও যদি করতে চান, আমরা চাইবো যাতে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে আত্মনির্ভর করা, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।